বিক্ষোভ দেখানোর তো একটা সঠিক লজিক দরকার। সব কিছুতে যে আমি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবো সেটাও তো ঠিক না। আচ্ছা একটা সরকার সবে 3 মাস হলো পশ্চিমবাংলায়। আচ্ছা আচ্ছা, সবাই জানি বিধানসভা তৃণমূল দুটো দলে ভাগ হয়ে গেছে। তৃণমূল কিন্তু এখানে 2 ভাগে ভাগ হয়, এটা ভুল ধারণা হচ্ছে। কীরকম? 294টার মধ্যে 80-90টা বিরোধী, একটা কোনো ভোটিং হচ্ছে, বিরোধিতা হচ্ছে। বিরোধী তাহলে বিরোধীর মতো কথা বলবে তো। সব বিলি কি ঠিক করছে বিজেপি? বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য INDIE একটা জোট তৈরি করেছেন, কোঅর্ডিনেশনের অভাব আছে সবারই সঙ্গে। যেরকম ওই পার্টি হয়তো অন্যভাবে চলছে, আমরা আমাদের মতো চলছি, আরেকজনের মতো। গোষ্ঠীদ্বন্দ্ব বলে একটা শব্দ আছে। আপনার ভোটে টিকিট পাওয়া এবং জেতা, তার পিছনে কংগ্রেসের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করেছিল? গোষ্ঠীদ্বন্দ্ব আমার জেতার ওখানেও ছিল, অস্বীকার করার কিছু নাই। যেরকম একটু শুনি, যদি একটু বলা সম্ভব হয়। না, আমি কারো এখন আর নাম নিতে চাই না। নাম নিতে হবে না, নাম কারো নিতে হ্যাঁ হবে। করেছিল, অবশ্যই করেছিল, আমাদের কংগ্রেসের মধ্যেই করেছিল। কীরকম হয়েছিল? চলতি বছরের 4 মে রাজ্য বিধানসভার ফলাফল, কোথায় কে জিতছে কোথায় কে হারছে একের পর এক বেরিয়ে আসছে। বিজেপির গ্রাফ তরতর করে উঠছে, তৃণমূলের গ্রাফ নেমে যাচ্ছে। বোঝা যাচ্ছে রাজ্যে রাজ্যপাট হারাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই সময় পাশ থেকে হঠাৎ করে উঠে আসলো মুর্শিদাবাদের দুটো রেজাল্ট, একটা হচ্ছে রানীনগর আর একটা হচ্ছে ফরাক্কা। বিশেষ করে রানীনগর, যেখানে তার আগের বছর অর্থাৎ 2021 সালে কংগ্রেস হেরে গেছিল শোচনীয়ভাবে, সেই জায়গাতে নতুন ক্যান্ডিডেট একজন, তিনি অবাক করে দিয়ে সবাইকে পিছনে ফেলে, বা বলতে গেলে তৃণমূল কংগ্রেস যার কাছে কংগ্রেস হেরেছিল তাকে পেছনে ফেলে দিয়ে তরতর করে এগিয়ে আসছেন। তার নাম জুলফিকার আলী। বিধানসভায় যিনি কংগ্রেস পরিষদীয় দলের নেতা, আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সেই জুলফিকার আলী। জুলফিকার বাবু, আজকাল.in আপনাকে স্বাগত। নমস্কার। 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সৌমিক আপনাদের দলের প্রার্থী ফিরোজা বেগমকে ৭৯,৭০২ ভোটে হারিয়েছিল। প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়তে এসে যে সৌমিক হোসেনকে আপনি ২,৭০১ ভোটে হারালেন। ব্যবধানের যে সংখ্যাটা দুজনের মধ্যে, আপনার এবং সৌমিকের ব্যবধানের মধ্যে যে মানে প্রাপ্ত ভোটের যে সংখ্যাটা, সেটার থেকেও গুরুত্বপূর্ণ হলো যে আগেরবার অত বিপুল ভোটে জেতা প্রার্থীকে আপনি কি করে হারালেন, এটা কি করে সম্ভব হলো? দেখুন, আমাদের ওই বিধানসভাতে চোখের সামনে তো দেখেছি যে তৃণমূলের যে মানুষের প্রতি অত্যাচার, এবং যে বিগত দিনের বিধায়ক ছিলেন তিনি এমনভাবে মানুষের সঙ্গে মিশতেন বা মানুষকে মানুষই মনে করতো না। তোলাবাজি থেকে শুরু করে প্রতিটা পঞ্চায়েত প্রধান, মেম্বার সবকে নিজের পায়ের তলায় যেমন চেপে রাখতে হয়, তো সেই মানে সর্বোচ্চ যে ক্ষমতা ব্যবহার করা যাকে বলা হয়, তখন রানিং সরকারের ক্ষমতা, পুলিশের ক্ষমতা, মানুষ একদম বিরক্ত হয়ে উঠেছিল। সেইখানে তারপরও আমার প্রতি মানুষের, আমার এলাকার ভালোবাসা, এটাই জয়ের মেন কারণ। আচ্ছা আচ্ছা, মানে এখানে আসার আগে সক্রিয় নিশ্চয়ই আপনি রাজনীতি করেছেন? সক্রিয় রাজনীতি কোনোদিন আমি ফ্রন্টে করিনি, কারণ আমি বার্থ কংগ্রেস, কিন্তু আমি কংগ্রেসকে সাপোর্ট করি। এবং মানে পারিবারিক সূত্রে আপনি কংগ্রেসকে পারিবারিক সূত্রে আমি কংগ্রেস, সেই সূত্র ধরেই আমি কোনোদিনই নির্বাচনে লড়া। সেই সূত্র ধরেই নির্বাচনে লড়া। আমি কোনোদিনই অন্য কোনো দলে যাইও নি, আর কোনোদিন কোনো দলকে সাপোর্টও করি না। আমি বাই বার্থ কংগ্রেস, এবং কংগ্রেসকেই সাপোর্ট করি আমি। আচ্ছা আচ্ছা, এখানে একটা ছোট প্রশ্ন আছে। বলা হয় যে মুর্শিদাবাদে কংগ্রেস প্রার্থীর ভোটের প্রার্থীর জয়ের পিছনে অধীর চৌধুরী বা একটা অধীর ম্যাজিক কাজ করে। আপনার ক্ষেত্রে এটা কতটা সত্যি? দেখুন, অধীর চৌধুরী হচ্ছে আমাদের জননেতা, ওনার ম্যাজিক তো কাজ করে, অবশ্যই কাজ করে। তারপর আমার প্রতি মানুষের ভালোবাসা ছিল, যেহেতু আমি লোকাল ক্যান্ডিডেট ছিলাম ওখানকার, আমার বাড়ি ওই বিধানসভাতে। অত বেশি অধীরবাবু কিন্তু হেরে গেলেন। সেটা তো ওনাকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। যেমন হিন্দু মুসলিম করে ভোটের পোলারাইজেশন করে ওকে হারানো হয়েছে। হ্যাঁ, আপনার এলাকাটা যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে মাইনরিটি হলো, আমার ওখানেও হিন্দু অনেক ভোট আছে, আমি হিন্দু ভোট প্রায় 50% হিন্দু ভোট আমি পেয়েছি। আচ্ছা, তো সেটা অধীর রঞ্জন চৌধুরী আমাদের দাদাকে প্ল্যানিং করে এটা করানো হয়েছিল, হারানো হয়েছিল। তো এই প্ল্যানটা আপনার ওখানে করানো হয়নি নাকি? আমার ওখানে হয়তো করেছিল, পারেনি, হতে পারে, জানা নেই আমার। আচ্ছা আচ্ছা, এটা জিজ্ঞেস করছি, মানে যেহেতু একদম প্রথমবার ভোটে দাঁড়িয়েছেন এবং নিজেই মানে বললেন না এক্ষুনি যে এরাই কখনো রাজনীতি করেননি। না, আমি ওপেন সক্রিয় পলিটিক্স কোনোদিন করিনি। আমি সাপোর্ট করতাম পার্টিকে যত রকম যা লাগছে। সেটা তো অন্য কথা, সে মনে মনে কাউকে সমর্থন করা ইত্যাদি ইত্যাদি,
মনে মনে কি এমনি সবাই জানে আমি কংগ্রেস পরিবারের বা আমি ওই তো মনে মনে সমর্থনটা বাকিরা জানতো যে এই লোকটা আমাদের কংগ্রেসের লোক, যারা কংগ্রেসের লোক তারা ভাবতো যে আমাদের কংগ্রেসের লোক আর কি। তো ফলে মুর্শিদাবাদ থেকে প্রথম দিন বিধানসভায় আসলেন মানে যোগ দিতে বা শপথ নিতে, সেদিন কি মনে মনে কিছু নার্ভাস লাগছিল? একটু তো নার্ভাস হচ্ছিল, যে অ্যাসেম্বলি আমি জীবনে চোখেই দেখিনি, সেইখানে আমি জনপ্রতিনিধি হিসেবে যাচ্ছি, তো একটু প্রথমে ভেতরে তার আগে সম্পূর্ণ মানে অ্যাসেম্বলি সম্পর্কে পড়েছেন, টিভিতে দেখেছেন? পড়েছি, টিভিতে দেখেছি, কিন্তু ওই বিধানসভা চত্বরে আমি কোনোদিন যাইনি, আচ্ছা। মানে আমার জীবনে কোনোদিন। তো সেখানে আমি আজ জনপ্রতিনিধি হিসাবে সেইখানে ঢুকছি এবং ভিতরকার যে অ্যাটমসফিয়ার যেটা থাকে কোনোদিন মানে আমার অভিজ্ঞতার বাইরে ছিল। তো ফার্স্ট টাইম প্রথম 10-15 মিনিট একটু নার্ভাস ফিল মনে হচ্ছিল যে মানে আমি কী বলবো, বলতে পারবো কিনা, শপথ কোনো কিছুতে জীবনে মেম্বার ভোটে কোনোদিন শপথ নিইনি, সেখানে আমি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে শপথ নেবো, একটু নার্ভাস ফিল তো অবশ্যই হচ্ছে। সবাই দেখছে এবং লাইভ হচ্ছে, সেটা গোটা দেশ দেখছে, গোটা কান্ট্রি দেখছে, রাজ্য দেখছে, সেইখানে একটু হচ্ছিল নার্ভাস ফিল। আধ ঘন্টা মতন একটু নার্ভাস ফিল করছিলাম, কিন্তু সবাই যখন আরও বাকিদের শপথ নেওয়া দেখছিলাম, তারাও যখন মানে ঠিকঠাক সেই ইতে পাচ্ছিল না বলতে, তখন আস্তে আস্তে সেটা কেটে গেছে। এই নার্ভাসনেসটা এখনো কেটেছে? হ্যাঁ, এখন আর কেটে গেছে, স্বাভাবিক আর কি। হ্যাঁ, একদম পুরো আর কি। চলতি বিধানসভায় মানে এখন যে বিধানসভা চলছে আর কি, তো এই বিধানসভাতে কংগ্রেসের তরফ থেকে রানীনগর থেকে আপনি এবং ফারাক্কা থেকে আছে মোতাব শেখ, আরও অনেকেই আছেন, তৃণমূলের আছেন, বিজেপির আছেন, সেটা আমি বলছি না। আরেকজন আছেন যিনি, তার নামটা না করলেই নয়, মানে যেহেতু একমাত্র তিনিই জিতেছেন রাজ্য থেকে সিপিআইএমের, মোস্তাফিজুর রহমান। আপনি মোতাব শেখকে আগে থেকে চিনতেন? যেহেতু এই কারণে বলছি, মোতাব শেখ আপনার দলেরই লোক। হ্যাঁ, এর আগে 2-1 দেখা হয়েছিল ভোটের আগেও, এমনি সেই পরিচিত ছিল না, কিন্তু জানতাম আমি। মানে উনি কংগ্রেস করেন জানতেন একদম, সেটা। এছাড়া এর বাইরে কোনো যোগাযোগ? না, তার বাইরে কিছু ছিল না। আর মোস্তাফিজুর রহমানকে চিনতেন? মুস্তাফিজুর রহমানের নাম শুনেছিলাম, কিন্তু কোনোদিনই পার্সোনালি কোনোদিন বসিও নি, কোনোদিন কথাও হয়নি। বিধানসভাতে এসে যা কথা, আচ্ছা, আলাপটা হলো বিধানসভাতেই, একই জেলার লোক, কিন্তু আলাপটা হচ্ছে বিধানসভাতে। আমি এই প্রশ্নটা কেন করলাম, যে যখন আপনি বা আপনারা কংগ্রেসের তরফ থেকে যখন কোনো ইস্যু তোলেন, মোস্তাফিজুর রহমান পাশে থাকেন, বা উনি যখন তোলেন তখন কি আপনারাও পাশে গিয়ে দাঁড়ান? দেখুন, আমার পরিষ্কার হচ্ছে, সে যে বিধায়কই কোনো কথা বলুক না কেন, যদি পশ্চিমবাংলার মানুষের স্বার্থে বলে, আমি তাদের সবাইকে সাপোর্ট করি, এটা আমার ব্যক্তিগত ভিউ। সে আমার বিরোধীও হতে পারে, সবাই তো পশ্চিমবঙ্গের স্বার্থেই কথা বলবে, এটাই তো স্বাভাবিক। তার মধ্যেও কিছু মানে অকারণে অনেক কিছু কথা হয় না, যেগুলো লাফালাফি ঝাপাঝাপি হয়, সেগুলোকে আমি মোটেই সমর্থন করি না। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন ওয়েলে নেমে বিক্ষোভ ঠিক্ষোভ এগুলোকে আপনি সমর্থন করেন? না, একদমই না। তো বাকি যারা যদি মানে আগের বার, এখন হয়নি অবশ্য, বাকি যারা এর আগের বার করতে হয় সেগুলোকে ভালো লাগে না আপনার? না, মোটেই লাগে না। কেন ভালো লাগে না? এটাও তো একটা প্রতিবাদের একটা অঙ্গ হিসাবে স্বীকৃত আর কি। বহু ক্ষেত্রে দেখেছি আমরা, লোকসভাতেও হয়, বিধানসভাতেও হয়, অন্যান্য ক্ষেত্রে হয়, সাথে প্রায় দেখা গেছে যে ওইলে নেমে বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছে বা ই করছে সেই করছে। তা বিক্ষোভ দেখানোর তো একটা সঠিক লজিক দরকার, সব কিছুতে যে আমি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবো সেটাও তো ঠিক না। আচ্ছা, একটা সরকার সবে 3 মাস হলো পশ্চিমবাংলায়। আচ্ছা, তো এখন যদি যে কাজটাই করতে হবে সেটাতেই যদি আমি বিক্ষোভে গিয়ে দাঁড়িয়ে যাই, সেটা তো ঠিক হবে না। আগে সরকারটাকে স্টেবল হতে দিন, কি করছে মানুষের জন্য সেটা দেখ, তারপরে সেই কাজের যদি কোনো দেখেন, তবেই না বিরোধিতা করেন। একটা ভালো কাজ করছে, আমরা বিরোধী বলে তারও বিরোধী করবো, অবশ্যই উচিত নয়, অবশ্যই উচিত না। তাই আমি সেটা কখনো মানে বাস্তববাদী হতে পারে না ব্যাপারটা। কারণ 3 মাসে তো একটা সরকার কিছুই করতে পারে, তাহলে আমি এখনই একদমই নয়, করা সম্ভবও নয়। আপনারা যদি বসতেন আপনারাও পারতেন। কেউ পারবে না, কোনো সরকারের কথা। কিন্তু বসার পরেও যে কিছু কাজ যে মানে বাজে একটা কাজ করছে সরকার, সেটার বিরোধিতা করেছি আমরা। যেমন হকার উচ্ছেদ করুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার একটা সুপরিকল্পিতভাবে তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করুক, তারপর নিট অ্যান্ড ক্লিন করুক না। আপনার নিজস্ব যে কনস্টিটিউয়েন্সি রানীনগর, সেখানে হকার আছে? হ্যাঁ, আছে অবশ্য। সেখানে কি মানে এখনো কি উচ্ছেদ হয়েছে নাকি তাদেরকে? না, উচ্ছেদ, রোড কাজ করছে, সেগুলো মোটামুটি ক্লিন করছে, রাস্তার ধারে যেগুলো আছে তাদেরকে রেখে দেওয়া হয়েছে নাকি মানে? না, ভেঙে দেওয়া হয়েছে দোকান। তা আপনি বাধা দিয়েছিলেন? আপনি যেটা নিজেই বললেন যে আমি হকার উচ্ছেদ সমর্থন। হ্যাঁ, বাধা অবশ্যই দিতে গেছিলাম, সরকার তো এই ব্যাপারে তো কোনো কথাই শুনছে না। কি বলছে? হকার উচ্ছেদ তো হবে, দেখতে তো পাচ্ছেন গোটা পশ্চিমবাংলায়। মানে আপনি বলতে চান হকার উচ্ছেদ, কিন্তু তাদেরকে একটা পুনর্বাসনের একটা বিকল্প একটা ব্যবস্থা করে দেওয়া, কোনো একটা সরকারি জায়গায় হোক,
আচ্ছা অনেক জায়গা আছে ল্যান্ড পড়েছে, তাদেরকে একটা ব্যবস্থা করে বলুক যে এতদিন টাইমের মধ্যে তোমরা দোকান, তারা একটা দীর্ঘদিন ব্যবসা করে খাচ্ছে, তাদের দোকানে মালপত্র যে যেমন সামগ্রী থাকে সেটাকে হঠাৎ করে রাতারাতি সে কোথায় নিয়ে যাবে আর বসবে কোথায়, তাদের সংসারটাও তো চলে তো সেই ওইটার ওপরে নির্ভর। আপনি আপনার নিজের এলাকাতে মানে এই হকার ব্যাপারে কি আপনি নিজস্ব কোনো মুভ করছেন যাতে এদেরকে একটা ব্যবস্থা করে? যেহেতু আপনার দায়িত্বটা বেশি, এই কারণে বলছি যেহেতু তারা সকলে আপনার বিধানসভা এলাকার মধ্যে একদমই অবশ্যই সরকারেরও আছে, কিন্তু আপনিও তো সরকারেরই। একদমই সেই চিন্তাভাবনা আছে, এবং সবে আমারও সরকারের যেমন 3 মাস হলো, আমারও 3 মাস হলো, আমাকেও একটু টাইম লাগবে পুরো জিনিসটা পুরো বুঝতে। মানে কোথায় কি করা হট যায় করে আমি না একটা করা বলে যায়। দিলাম যে আমি এই করে দিলাম, পরে করতে পারলাম না, পরে তো সে আমাকে কথা শুনতে হবে, সেই কাজ আমি কোনোদিনই করব না। আমি প্ল্যান করে সবার সঙ্গে বসে আলোচনা ভিত্তিক করে তখন তার পূর্ণ ব্যবস্থা নেব, আচ্ছা মানে যেটা আমার ক্ষমতার মধ্যে থাকবে। আচ্ছা, একটা জিনিস আপনাকে মানে এটা সকলেরই একটা প্রশ্ন আর কি, মানে আমার মতন হয়তো আরও অনেকেরই প্রশ্ন, আপনার সেন্ট্রালে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য INDIE একটা জোট তৈরি করেছেন, নামে একটা জোট তৈরি করেছে। সেই দলে কংগ্রেস আপনাদের নেতৃত্ব আছেন, CPIM আছেন, মানে যারা ভারতবর্ষে যারা যে সমস্ত বিজেপি বিরোধী যে দলগুলো আছে তারা সেখানে একটা জোট তৈরি করেছে। এই জোটের ফাংশন শুধুমাত্র কি দিল্লিতে একসাথে দাঁড়িয়ে ছবি তোলা, নাকি রাজ্যে 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 কাজ সেটা করা? না, দিল্লিতে তো আছে এক জোটে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে কিছু আমাদের কোঅর্ডিনেশনের অভাব আছে সবারই সঙ্গে। যেরকম এই এখানে এসে ওই পার্টি হয়তো অন্যভাবে চলছে, আমরা আমাদের মতো চলছি, আরেকজনের মতো। এই যে মিডলের গ্যাপটাকে করতে হবে, উপরে হায়ার অথরিটিকে বলে লেভেল করে সেটাকে করতে হবে। আপনারা কি কিছু বলেছেন এখনো পর্যন্ত? মানে বলতে হবে বলতে হবে, করতে হবে, এই কথাগুলো তো একটা কথা, কিন্তু বলেছি বা করেছি এরকম কিছু ঘটনা কি আছে? না, এখন পর্যন্ত বলিনি, তবে বলবো, অবশ্যই বলতে হবে আগামী দিনের জন্য, অবশ্যই বলবো। যেটা বলিনি সেটা কেন বলবো বলিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ এই প্রশ্নটা তো ওঠে যে আপনারা ওখানে একরকম আবার এখানে আরেক রকম। হ্যাঁ, নীতিগত বিরোধিতা থাকতেই পারে কারোর সে সাথে, তো থাকবেই অবশ্যই। কিন্তু যে উদ্দেশ্যে করে সেটা তো আপনার দেখা যায় না। মানে অনেকটা কী জানেন তো, মানে এটা দেখলে মনে হয় মানে ওই নামে আছে কাজে নেই, মানে আপনি নিজেও সেটা মানেন তো কথাটা? একদম, সেটা হায়ার অথরিটিকে বলতে হবে যাতে সবাই মিলে একসঙ্গে কাজ করা যায় এই সরকারের বিরুদ্ধে। আপনাদের দলে একটা শব্দ আছে, মানে এই শব্দটা সবাই পরিচিত, আপনাদের দলে কেন সব দলেই আছে কম বেশি, গোষ্ঠীদ্বন্দ্ব বলে একটা শব্দ আছে, আপনি অবশ্যই শব্দটার সঙ্গে পরিচিত। অবশ্যই অবশ্যই। তো আমরা যখন কলেজে পড়তাম তখন শুনতাম কেউ সোমেন শিবিরের লোক, কেউ প্রিয় শিবিরের লোক। সোমেন মানে সোমেন মিত্র, প্রিয় মানে হচ্ছে প্রিয়রঞ্জন দাস। অত্যন্ত শ্রদ্ধেয় দুজনই লিডার, দুজনেই মারা গেছেন, আমাদের মধ্যে নেই। তো এইটা এখনো স্বমহিমায় বর্তমান, আপনি মানেন তো কথাটা? হ্যাঁ অবশ্যই আছে, এখনো যে অবশ্যই অবশ্যই গোষ্ঠীদ্বন্দ্ব অবশ্যই একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে, মানি তো গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে আছে। গেছে। এবং দেখুন গোষ্ঠীদ্বন্দ্ব প্রত্যেকটা দলের মধ্যেই আছে। আপনাদের দলে তো বেশি কি শোনা যায়? আমাদের শতাব্দী প্রাচীন দল, আমাদের পরিবার বেশি, গোটা অল ইন্ডিয়া জুড়ে। আর তৃণমূল তার অল ইন্ডিয়াতে নাই, CPIM বা অল ইন্ডিয়াতে কোথায় আছে? তাহলে আমাদের কংগ্রেসের জন্য পরিবার বড়, অটো স্বাভাবিক ব্যাপার, পরিবারের মধ্যে একটু বেশি ঝামেলা। আমি রাজ্যের কথা বলতে চাইছি, বৃহৎ পরিবারের কথা আমি বলতে চাইছি। আমি ছোট পরিবার আপনার ঘরটা নিয়ে বলতে চাইছি। রাজ্যটাকে যদি আমি আপনার ঘর বলি আর কি, তো এই ঘরের মধ্যে আপনার এত দ্বন্দ্ব কেন? কিসের কি ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? দ্বন্দ্ব তো আছে, অবশ্যই গোষ্ঠীদ্বন্দ্ব আছে। কারণ আপনাকে পরিষ্কার বলছি যে আপনারা মানে ধরুন এক পক্ষ করলে আরেক পক্ষ আসেন। আমি এখানে কারোর নাম নিচ্ছি না আর কি, যেহেতু তারা কেউ নেই আর কি এখানে সামনে, যেহেতু উপস্থিত নেই বলে কারোর নাম নিচ্ছি না। তো মানে এক পক্ষ করলে আরেক পক্ষ সেরকমভাবে পার্টিসিপেট করে না, বা এই পক্ষ করলে এই পক্ষ আসছে না, আসলেও একটা কিলোমিটার গাছারা হাব ভাব এরকম। সেটাও দেখুন, আমি যতটুকু দেখেছি আমার এই আমার বলতে বাধা নেই, 21শে জুলাই কিন্তু আমার একটা চোখে পড়েছে। হ্যাঁ, 3-4 মাসে আমি যেটুকু দেখেছি, এবার সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি দিল্লিতে বলেছি, আচ্ছা, হাইকমান্ডকে বলেছি ওয়েস্ট বেঙ্গলের চিত্রটা, কংগ্রেসের মধ্যে যে এই জিনিসটা হচ্ছে, এই চিত্রটা কিন্তু আমি হাইকমান্ডকে বলেছি। হাইকমান্ড আশ্বাসও দিয়েছেন, খুব ইমিডিয়েটলি দেখতে হবেন এই জিনিসটা টোটাল বন্ধ হবে, গোষ্ঠীদ্বন্দ্বটা একদম বন্ধ হবে। কারণ সংগঠন সেদিন যে আমাদের আসছে সেইভাবেই সব কিছু, মানে AICCর অবজারভার এসে সেইভাবেই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে টোটালটা সেভাবে সাজাবে, এবং সেই যে কমিটি থাকবে সেই কমিটির যা সিদ্ধান্ত নেবে সেইভাবেই দল চলবে। আপনার ভোটে টিকিট পাওয়া এবং জেতা, এটার পিছনে কংগ্রেসের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করেছিল? গোষ্ঠীদ্বন্দ্ব আমার জেতার ওখানেও ছিল, অস্বীকার করার কিছু নাই। যেরকম একটু শুনি, যদি এটুকু বলা সম্ভব আর কি। না, আমি কারো এখন আর নাম নিতে চাই না। নাম নিতে হবে না, নাম কারো নিতে হবে হ্যাঁ না। করেছিল, অবশ্যই করেছিল, আমাদের কংগ্রেসের মধ্যেই করেছিল। কীরকম হয়েছিল?
ওরা তারাও টিকিটের দৌড়ে হয়তো ছিল, টিকিট দেয়নি, তখন তারা অন্য দলে চলে গেছে, তৃণমূলে চলে গেছিলো। সেটা তো অন্য জিনিস, আমার পোষালো না, আমি চলে গেলাম আরেক জায়গায়। তার মধ্যে আরো দু একজন ছিল যারা আপনাকে স্যাবোটেজ করার চেষ্টা হয়েছে, দলের থেকে আমার ক্ষতি করার চেষ্টা করেছে, মানে স্যাবোটেজ করা, দলের ক্ষতি করার চেষ্টা করেছে। কিছু তো চলে গেছে, আর কিছু থেকে ক্ষতি করার চেষ্টা করছে। মানুষের ভালোবাসা কিছু করতে যেরকম কি করেছিল তারা, বলেছে আমাকে ভোট দিতে মানা করেছে, আচ্ছা, ওপেনলি বলেছে, সে প্রমাণও ছিল আমার কাছে। তাদের সাথে আপনার এখন যোগাযোগ আছে? হ্যাঁ, কথা বললে আছে, কিন্তু সেই যে মনের ভিতরে মিলটা, ওইটা হয় না, মানা যায় না। আচ্ছা, যে আমি দিন রাত, সবাই আমার এত কর্মীগুলা সারা দিন রাত সব জেগে কাজ করছে, আর তুমি দলের একজন পদাধিকারী হয়ে তুমি দলের বিরুদ্ধে কাজ করছো। এটা কিছু নিশ্চয়ই তো রানীনগরে সীমাবদ্ধ না? না না, এটা অনেক জায়গাতে আছে, আমি বলছি তো দলের মধ্যে এই জিনিসটা আছে। এবং এটা আমি বলেছি হাইকমান্ডকে, আমাদের এআইসিসিকে দিল্লিতে গিয়ে বলেছি আমি, যে এই জিনিসটা যতক্ষণ নাকি পশ্চিমবাংলা থেকে হটানো যাবে, ততক্ষণ দলের কিন্তু ভবিষ্যৎ আগে সেই লেভেলে বাড়াতে পারবেন না। এবং তার জন্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা অবজারভার পাঠাচ্ছে এআইসিসি। 16 আগস্ট থেকে, 16 আগস্টে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য একজন করে অবজারভার আসছেন, তিনি পুরো সংগঠনকে সেইভাবে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে ব্লক সেইভাবে সাজাবে, এবং সেটা পুরোপুরি কন্ট্রোল করবে এআইসিসি। এই সিস্টেমেই শুরু হবে সংগঠন। আচ্ছা, আশা করি ওই সিস্টেমে করলে হয়তো কি অনেকটা 90% দেখবেন গোষ্ঠীদ্বন্দ্ব মিটে যাবে। লেটস হোপ ফর দ্য বেস্ট, এটাই আমরা ধরবো। তো এবার প্রশ্নটা করছি, এটা হচ্ছে বিধানসভায় বক্তা হিসাবে আপনি যতটা সুযোগ পান বলার ক্ষেত্রে, আপনার কোনো ব্যাপার নেই, সেটা কি যথেষ্ট মনে হয়, নাকি এর থেকে একটু বেশি সময় পেলে ভালো? আর একটু বেশি সময় পেলে তো ভালোই হয়, স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেটুকু পাই সে যতটা পাই তার মধ্যে যতটা চেষ্টা করি বলি। সবে 3 মাস হলো, দেখা যাক আগামী দিনে আরও কতটা সময় দেয়। এবং আমি চাই মনে হয় যে মানে সরকার পক্ষের লোকেরা বেশি সুযোগ পায়, সময় বেশি পায়? সে তো স্বাভাবিক ব্যাপার। আপনি নিজে কখনো স্পিকারকে বলেছেন যে আমার সময় বরাদ্দ হোক বা ইত্যাদি? না, এখনও বলিনি। আমি যতটুকু যে কদিন আমি বলেছি বলার জন্য আমাকে দিয়েছে সুযোগ, সে 5 মিনিট হলেও দিয়েছে। বুঝতে পেরেছি। অতএব আমি সেই জন্য চিঠি করিনি। বুঝতে পেরেছি। এই বিধানসভা, পশ্চিমবঙ্গে যে বিধানসভা, মানে এখন যে বিধানসভা পশ্চিমবঙ্গে আছে আর কি, যে যারা মানে সদস্য যারা আছেন, তাদের মধ্যে কার বক্তব্য আপনার সব থেকে বেশি ভালো লাগে? হে বাবা, কার বক্তব্য বলতে, দেখুন, সরকার পক্ষের বক্তব্য শুনতে তো খুব ভালো লাগে, মানে স্বপ্নে আছে সেরকম মনে হয়, কিন্তু আদৌ মানুষের সেই কাজে লাগবে কিনা সেটা বলা খুব দুষ্কর। এছাড়াও নওশাদ সিদ্দিকী আছে, মুস্তাফিজুর রহমান আছে, সবাই আপন আপন দলের জন্য বলে, সবারই দলের একটা আপন আপন প্রোগ্রামটা সবাই সেভাবে বলে। কিন্তু সর্বপক্ষের বক্তব্য শুনতে ভালো লাগে, যে আমি আজকে এই করব, কালকে ওই করব, এইটা হবে ওইটা হবে, যেভাবে মানে স্বপ্ন দেখানো যাক বলে, এটা যে বাস্তবে সত্যি হয় তো খুবই ভালো, মানে এর থেকে ভালো কিছু হতে পারে না। ইন্ডিভিজুয়ালি যদি বলেন, আমি আপনাকে ইন্ডিভিজুয়ালি আপনার কার বক্তব্য শুনতে সব থেকে বেশি ভালো লাগে, সে স্বপ্ন হোক আর দুঃস্বপ্ন হোক, সেটা পরের কথা। ইন্ডিভিজুয়ালি যদি বলেন যে আমি শুনবো, আমার নিজের একটু শুনতে ইচ্ছা করে, হয় না? যেমন ধরুন লোকে গান শুনে যে অমুক আর্টিস্টের গান আমার বেশি ভালো লাগে, তমুক আর্টিস্টের গান আমার অতটা ভালো লাগে না। যদি আপনাকে ভালো লাগাটাই বলছে, খারাপটা বলতে হবে না আপনাকে, কার বক্তব্য আপনার সব থেকে বেশি ভালো লাগে শুনতে? কার বক্তব্য বলি, মানে আপনার চোখে মনে হয় যে এই ভদ্রলোক সত্যি অসাধারণ বক্তা। যেমন একটা সময় কংগ্রেসে ছিলেন, প্রিয়রঞ্জন দাসমুন্সী ছিলেন, তার আগে বামপন্থী একজন ছিলেন, অনেক নাম বলা যায়, আমি জাস্ট এই মুহূর্তে আপনার দলের একটা নামটাই উদাহরণ হিসেবে বললাম। তো আপনার এরকম কাকে ভালো লাগে এইখানে সব থেকে? আপনার চোখে এত ভালো বক্তব্য, সত্যি আমার মানে শোনার মতন বক্তব্য, তুমি যাই বলুন। শোনার মতন বক্তব্য কাকে বলি পার্টিকুলার? মানে অনেকের ভালো লাগে বলে কারোর নাম বাঁচতে পারছেন না, এই কাউকে ভালো লাগে না বলে কারোর নাম বলছেন না? না না, সেটা না, আসলে কাউকে তো একটা বলতে হবে না, কাউকে বলার জন্য বলা নয়। না, সেই তো বলার জন্য যে আমি বলে হ্যাঁ, দিলাম, হ্যাঁ, সেটা মোটেই বলবো না, না। একদম যার ভালো লাগে তার অবশ্যই একদম ঠিক। অবশ্যই নওশাদ সিদ্দিকীর বক্তব্য ভালো লাগে। আচ্ছা, ভালো লাগে, মানে এই মুহূর্তে আপনার কাছে সেরা বক্তা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী ভালো লাগে। হতেই পারে, আপনার পছন্দ, এটা একদমই তাই। আচ্ছা, আপনি তো নিজে, আমরা সবাই জানি বিধানসভা তৃণমূল দুটো দলে ভাগ হয়ে গেছে। একটা আমরা লোকে বলে কালীঘাট শিবির, একটা হচ্ছে ঋতব্রত শিবির। তো এদের এই দুটো শিবিরের কার সাথে আপনার বেশি বন্ধুত্ব, মানে আপনার ফেভারিট? আমার তো দেখুন অনেকের সাথেই পরিচিত, আমার আগে থেকে, আমি যে পলিটিক্যাল আসার আগে থেকে অনেক এমএলএদের বিধায়কদের সাথে আমার জানাশোনা ছিল। তার মধ্যে অনেক পরিচিত আছে, যেমন ভগবানগোলার রিয়াদ হোসেন আছে, যিনি আমার খুব ক্লোজ। আমি ভোটে লড়ার আগে থেকে আমার সাথে, ও আগের যখন বিধানসভা বিধায়ক ছিল তখন থেকে আমার সম্পর্ক। আর একটা কথা যেটা হচ্ছে, তৃণমূল কিন্তু এখানে 2 ভাগে ভাগ হয়, এটা ভুল ধারণা হচ্ছে। কীরকম?
একটা একটা শ্রেণী অলরেডি বিজেপির ওয়েটিং লিস্টের টিকিট কেটে রেখেছে। একটা যে দুই ভাগ লোকে বলছে না তৃণমূলের দুটো ভাগ, একটা ভাগ কিন্তু বিজেপির ওয়েটিং লিস্টে টিকিট কেটে রেখেছে। কোন ভাগটা? কোন ভাগটা দেখতেই পাচ্ছেন, কোন ভাগটা হতে পারে, স্বাভাবিক ব্যাপার। ওয়েটিং লিস্টে টিকিট কাটা আছে, কনফার্ম হলে ঠিক বিজেপিতে চলে যাবে, তাই তখন দেখবেন তখন অটোমেটিকলি হচ্ছে। কিন্তু এখন যে আমাদের বিজেপির যে আমাদের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বলেছিল তৃণমূলীকরণ করতে দেবো না, ওই যে একটা কথা দিয়ে রেখেছিল, তাই ওরা এখন পর্যন্ত নিতে পারছে না। টিকিট কাটা হয়ে গেছে কিন্তু নিতে পারছে না। এইভাবে কি জয়েন করা যায়? ফ্লোর ক্রসিংয়ে পড়ে যাবে তো। হ্যাঁ, তো সেটা তো হবেই। আপনি দেখুন না, এটা তো ওয়েটিং লিস্টে টিকিট কেটে আলাদা করে রাখা হয়েছে, ওটাই বিজেপির পুরো বি টিম করে রেখে দিয়েছে ওটাকে। তাই এখন দেখতে পাচ্ছেন বিধানসভাতে কোনো একটা বিলের কোনো বিরোধিতা হচ্ছে, কোনো ভোটিং হচ্ছে, কিছু হচ্ছে, একটা ৮০-৮৬টা একটা বিধানসভাতে ২৯৪টার মধ্যে ৮০-৯০টা বিরোধী, একটা কোনো ভোটিং হচ্ছে, বিরোধিতা হচ্ছে, দেখতে পাচ্ছেন? কোনো বিল পাস হচ্ছে, কেউ না বলার, কেউ না, হ্যাঁ তো সবাই বলবে, কারণ বিজেপির তো অনেক সদস্য হ্যাঁ বলবেই, কিন্তু নায়ের বেলায় যখন বলছে স্পিকার সাহেব, তখন না বলার হাত কিন্তু একটা উঠছে না, একটা দুটো ছাড়া। তার মানে কী হলো এখানে, কী বোঝায়? তার মানে এটা কী বোঝায়? আর বাইরে এত ডিম ছোড়াছুড়ি, এত অনেক কিছু হচ্ছে, তাহলে ভিতরে গিয়ে কেউ কোনো কথা বলছে না কেন? বিরোধী তাহলে বিরোধীর মতো কথা বলবে তো। সব বিলই কি ঠিক করছে বিজেপি? হচ্ছে কি? প্রতিটা বিল কি মানুষের জন্য ঠিক হচ্ছে? তাহলে তখন ভিতরে গিয়ে কেউ বিরোধিতা করছে না কেন? তার না ওয়েটিং লিস্টে টিকিট কাটানো তো কি? সেটা তো একটা দিক গেল, বাকি যে আরেকটা রেস্ট পার্ট, যেটা আরেকটা যে পার্টটা, সেটার মধ্যেও অন্য রকমের টিকিট কাটা আছে কিছু, ওই ২০-২২টার জন্য মধ্যেও আবার অন্য রকমের টিকিট কাটা আছে। অন্য রকমের টিকিট মানে? অন্য রকম বলে যে কাউন্টারের বাইরে থেকে টিকিট হয়, মানে অনেক রকমের টিকিট হয় না আচ্ছা, ট্রেনে ওঠার জন্য, ওইভাবে কেটে রাখা আছে ওর মধ্যে। তাহলে নাটা তো কেউ বলবে রে বাবা একদম। বলছেন আপনি? হ্যাঁ, আপনি দেখেন না, আগামী দিনে দেখতে পাবেন। মানে এটা কি জাস্ট মানে বিরোধিতা করার জন্য বললেন, নাকি আপনি একদম জেনেই বললেন? আমি জেনে চোখে দেখে বলছি, বিধানসভার ভিতরে থাকি তো। অবজারভেশন দেখে আপনার? আমরা আমার অবজারভেশন দেখে, আমার অবজারভেশন থেকে আপনি ৩ মাসে যে বিধানসভার আমার অবজারভেশন দেখে আমার তাই মনে হলো। একটা হাউস চলতে গেলে তো বিরোধী লাগে। বিরোধী তো ৮০-৯০টা এমএলএ বিরোধী, মানে তো স্ট্রং বিরোধী, স্ট্রং বিরোধী তো। তাহলে একটা তো কোনো বিল পাস হচ্ছে, কোনো কিছু হচ্ছে, তো যখন স্পিকার মহাশয় বলছেন যে হ্যাঁ পক্ষে কে আছো ওই বিলে বলো, সবাই তো হ্যাঁ না হাত তুলছে। যখন না পক্ষে কে আছো, একটা দুটো ছাড়া কারো হাত ওঠে না। এই একটা দুটোর মধ্যে আপনি আছেন? আমি তো অবশ্যই আছি। আমাদের আইডিওলজিক্যালি কংগ্রেস বিজেপি আমাদের দুজনের চিন্তাধারা আলাদা, তো আমি তো অবভিয়াসলি আমি নাই বলবো। ভোটিং করেছি তাও নাই করেছি, কিন্তু বাকি ৮০ জন কী করছে আমাকে এইটা আমাকে বোঝাতে হবে। মানুষের ভোট নিল, যে নেওয়ার পরে আবার কী করছে তাহলে সেটা মানে বিরোধীদের যে রোলটা প্লে করা উচিত আপনার নাই তো। বিধানসভাতে কোথায় আছে বিরোধী? নাই তো, থেকেও তো নাই। ওই তো বললাম ওয়েটিং লিস্টের ৭০-৮০ জন আছে, বাকি ৬০-৬৫ জন, আর বাকি যেগুলো আছে সেগুলো তার মধ্যেও কিছু আছে ব্যাকগ্রাউন্ডের টিকিটে। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, একটা জিনিস আপনাকে বলছি, আপনাদের রাজ্যে 3টে বাই ইলেকশনের কথা চলছে। একটা রেজিনগর হবে, একটা হচ্ছে আপনার নন্দীগ্রাম, আরেকটা হচ্ছে লোকসভা ইলেকশন বসিরহাট। রেজিনগর আপনার জেলার মধ্যে পড়ে আর কি। তো এই রেজিনগর বিধানসভাতে কি মনে হচ্ছে, কি হতে পারে? কী হবে, কংগ্রেসের একটা প্রবল সম্ভাবনা আছে জেতার, এবং সেই রকমই প্রার্থী আমাদের এআইসিসি থেকে বা আমাদের হায়ার ইউনিভার্সিটির যে সিনিয়র লিডাররা আছে তারা সিলেক্ট করবে। প্রার্থী খোঁজা স্টার্ট হয়েছে? হ্যাঁ, অবশ্যই চলছে সেটা। এক্ষেত্রে কিসে জোর দেবেন? জেনজিতে জোর দেবেন নাকি আপনার? অবশ্যই ইয়ং যে জেনারেশন অবশ্যই জোর দেবে। প্লাস যে এই ৩ মাসে যে সরকারের কার্যকলাপ দেখছে সাধারণ মানুষ, পাবলিক, তারা ডিসাইড করবে কোন দিকে যাবে। সেটা তো অন্য, কিন্তু এই জেনজি ব্যাপারটা জোর দেবে, এটা কি দিল্লি যন্তর মন্তর মানে বিক্ষোভের পর মানে? অবশ্যই তো গোটা দেশে চলছে জেনজির জোরটা, গোটা দেশে বেরিয়ে এসছে ঘর থেকে জেনজি, সেটা সরকারের বিরুদ্ধে এসছে। যখন জেনজি কোথাও বেরোয় সেটা কিন্তু সরকারের বিরুদ্ধেই বেরোয়, সরকারের পক্ষেও কিন্তু খুব রেয়ার দেখা যায় বেরোতে। মানে আপনি বলছেন যে এখানে রেজিনগরে কংগ্রেসের একটা বড় চান্স আছে? একদম, বুঝতে পারছি আর কি। দেখা যাক, সে তো দেরি আছে, এখনো ঘোষণা হয়নি। ভালো ক্যান্ডিডেটই হবে, নিশ্চিন্তে থাকেন। আর আপনাকে একটা, এবার আমি আপনাকে একটা লাস্ট প্রশ্ন করবো। বলুন। প্রশ্নটা হচ্ছে, রাজনীতি না করলে কি করতেন? আমি তো বিজনেস করতাম, মানুষের সমাজসেবা যেরকম। কি ব্যবসা কি মানে? ব্যবসার অবস্থা আমার এখন এই মুহূর্তে খুব খারাপ। 4 মাস ধরে কোনো টাইম দিচ্ছি, স্টাফরা যা করছে তাই
টাইম দিতে পারিনি। আস্তে আস্তে সব সেপারেট করতে হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা সেট আপ বসাতে হবে। কারণ আমি তার নিজের টাইম, আমি কিন্তু আগেই সব কিছু করতাম, সব কিছু আমি নিজেই করতাম, স্টাফদেরকে বিলিং করা থেকে শুরু করে যা কিছু। আমার রাজনীতি না করলে আগে সারা জীবন ব্যবসা করে আসছি, এটা কি ব্যবসায় ভালো হয়েছে না খারাপ হয়েছে? দেখুন, নিজের স্বার্থ দেখতে গেলে খারাপ হয়েছে। আমার নিজস্ব নিজস্ব স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ যদি আমি নিজের ফ্যামিলি নিয়ে ভাবি তাহলে খারাপ হয়েছে আমার। আর সাধারণ আমার বিধানসভার মানুষকে নিয়ে যদি ভাবি তাহলে হয়তো ভালো হয়েছে। মানুষের জন্য কিছু করার জন্য মানে একদম মন থেকে সেটা আমি করি। মানে প্লাস মাইনাসে জিরো আর কি, প্লাস মাইনাসে কোনো এদিকে কিছুটা গেছে, এদিকে কিছুটা গেছে বলে ঠিক আছে আর কি। অনেক ধন্যবাদ জুলফিকার স্যার, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।